দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানটিতে আপনার ঠিক পাশেরই বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সেগুলোর বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এবং সেগুলোর বিশ্লেষণে থাকেন আমাদের সাথে অতিথিরা অনলাইনে যুক্ত হন। আজকেও তেমনি অনলাইনে অতিথিরা যুক্ত আছেন। আজকে আমরা বেছে নিয়েছি শেরপুর জেলার রাজনীতি নিয়ে। শেরপুর জেলার রাজনীতি নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনাব মাহমুদুল হক রুবেল, তিনি শেরপুর জেলা বিএনপির সভাপতি। আরও যুক্ত আছেন চন্দন কুমার পাল, তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং আরেকজন যুক্ত আছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, তিনি শেরপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। স্টারফানের নতুন দিনের হাওয়া এভাবেই ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের মনে। দর্শক, শেরপুর জেলার রাজনীতি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। শেরপুর জেলার মানুষের কি চাহিদা বা কি প্রত্যাশা, সেই সব বিষয়গুলো আমাদের অতিথিদের কাছ থেকে জানার চেষ্টা করব। শুরুতেই যেতে চাই জনাব চন্দন কুমার পালের কাছে, তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনাব চন্দন কুমার পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে আসতে চাই, আমরা যেহেতু আজকের অনুষ্ঠানে শেরপুর জেলার রাজনীতি নিয়ে কথা বলবো, আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ, আপনার দলের সাংগঠনিক অবস্থা শেরপুরে কেমন এখন আছে আর কি কি সাংগঠনিক কার্যক্রম চলছে? আপনাকে অনেক ধন্যবাদ। শেরপুর বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। ব্রহ্মপুত্রের উত্তর অঞ্চলে ব্রহ্মপুত্র বিধৌত গারো পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট জেলা। এখানে রাজনীতি মূলত স্বাধীনতার পর থেকেই এখানে রাজনীতি আবর্তিত হয় স্বাধীনতার পক্ষে শক্তি এবং স্বাধীনতা যুদ্ধে এই এলাকার একটি মুক্তিযুদ্ধের একটি গৌরব গাথা আছে। স্বাধীনতা যুদ্ধের 11 নম্বর সেক্টর আমাদের এই এলাকায় অবস্থিত। সেই সময় থেকে আমাদের এখানে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান অত্যন্ত সুসংহত। এবং আপনারা জানেন যে আমার এই জেলায় 4টি পৌরসভা, 4টি পৌরসভাতেই আমাদের দলীয় প্রার্থীগণ বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। উপজেলা চেয়ারম্যান 5টি উপজেলা, সেখানে আমাদের দলীয় লোকজন নির্বাচিত হয়েছেন। এবং এই শেরপুর জেলায় 3টি সংসদীয় আসন, শেরপুর 1, শেরপুর 2 এবং শেরপুর 3। এবং এই 3টি আসনেই শেরপুর 1-এ জনাব আতিউর রহমান আতিক, শেরপুর 2-তে বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর 3-এ ইঞ্জিনিয়ার ফজলুল হক এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং তারা অত্যন্ত সুনাম এবং নিষ্ঠার সাথে এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের মহান জাতীয় সংসদে। এই এলাকায় এই সরকারের আমলে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে এই জেলার প্রভূত উন্নয়ন হয়েছে। জি, চন্দন কুমার পাল, আমরা উন্নয়নের বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই সাংগঠনিক রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক অবস্থা কি অবস্থায় আছে সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। সাংগঠনিকভাবে আমরা এখন বিভিন্ন উপজেলার সম্মেলন আমরা অনুষ্ঠান করছি। ইতিমধ্যেই আমার শেরপুর সদর, শেরপুর শহর এবং ঝিনাইদহ উপজেলার সম্মেলন সমাপ্ত হয়েছে। শ্রীবর্দী, নালিতাবাড়ী এবং নখলাবাকি, এবং এরপরে আমরা আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝামাঝি আমরা শেরপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন করব বলে আমরা আশা রাখি। এবং সাংগঠনিক দিক দিয়ে আমাদের দলের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। বিভিন্ন জাতীয় প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের দলীয় প্রোগ্রামগুলোতে আমাদের দলের নেতা কর্মীদের সরব উপস্থিতি এই জেলার মানুষের কাছে এবং সর্বজনবিদিত। এবং আমরা দলীয়ভাবে অত্যন্ত একটি সাংগঠনিক এবং মজবুত অবস্থানে আমরা আছি। জি,
চন্দন কুমার পাল, আপনি আমাদের সাথে থাকুন, আরও বিভিন্ন বিষয় আপনার সাথে ফিরবো। কেমন চলছে শেরপুর জেলার রাজনীতি, সেই প্রশ্নটি নিয়ে এবারে এগোতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মাহমুদুল হক রুবেল, তিনি শেরপুর জেলা বিএনপির সভাপতি। জনাব মাহমুদুল হক রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা অনুষ্ঠানে। কেমন চলছে দলীয় কার্যক্রম শেরপুরে? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে শুরুতে আমি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে শেরপুরবাসীকে এবং সেই সঙ্গে বন্যা পীড়িত এলাকার যে সমস্ত ভাইয়েরা আজকে দুঃখ কষ্টে আছেন তাদেরকে সমবেদনা জ্ঞাপন করে এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমাদের শেরপুর জেলার যে সাংগঠনিক অবস্থা, আমাদের শেরপুরে 5টি উপজেলা এবং 4টি পৌরসভা, এই 9টি ইউনিটে আমরা আমাদের সম্মেলনের কার্যক্রম পরিচালনা করতেছি সংগঠনকে শক্তিশালী করার জন্য। এবং ইতিমধ্যেই আমাদের শেরপুরের 9টি ইউনিটের মধ্যে আমাদের শেরপুর পৌরসভা বিএনপি দলের এবং সেই সঙ্গে শ্রীবর্দী পৌর বিএনপি এবং নালিতাবাড়ি বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে গঠনতন্ত্র মোতাবেক নেতা কর্মীদের মতামত সাপেক্ষে তাদের নেতা তারা নির্বাচন করেছেন। বাকি ইউনিটগুলির কার্যক্রম আমরা বন্যার কারণে স্থগিত রেখেছিলাম। ঈদের পরে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক কার্যক্রম সমাপ্ত টানব। জি, মাহমুদুল হক রুবেল, আপনিও আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত আছেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, তিনি শেরপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা তো শুনছিলাম বড় দুটি রাজনৈতিক দলেরই তাদের দাবি যে খুব সুসংগঠিত অবস্থায় তারা আছেন এবং বেশ ভালোভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, শেরপুরে বিশেষ করে যে রাজনৈতিক সহাবস্থান বা দলীয় কার্যক্রম পরিচালনা করা বা মানুষের যে চাহিদাগুলো, মানুষের চাওয়াগুলো নিয়ে এগিয়ে যাওয়া, সব মিলে শেরপুরের রাজনীতির চিত্রটা আপনার কাছে কেমন? ধন্যবাদ শরীফুল হক। শেরপুরের রাজনীতি নিয়ে ইতিমধ্যে আজকের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল সাহেব ওনাদের সূচনা বক্তব্য রেখেছেন। তবে শেরপুর এটা স্বীকার্য যে অনেক ইতিহাস ঐতিহ্যের জেলা এই শেরপুর। পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে ব্র্যান্ডিং এই শেরপুর। তো শেরপুরের রাজনীতি এই মুক্তিযুদ্ধের পর থেকেই শেরপুরের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষকে ভালোবাসে, যে কারণে এই জেলার একজন শীর্ষ যোদ্ধাপরাধী ছিল, তাকেও বারবার শেরপুরবাসী প্রত্যাখ্যান করেছে। এবং টানা 13 বছর যাবৎ 3টি নির্বাচন এলাকায় 3 জন জনপ্রতিনিধি রয়েছেন, তারাও উন্নয়নের জন্য কাজ করছেন। অপ্রতিরোধ অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায় তারাও কাজ করছেন। আবার বিএনপি মাঠ পর্যায়ে যেভাবে তারা ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন, সেক্ষেত্রে বিএনপি আন্দোলনের ক্ষেত্রেও খুব একটা সফল হয়েছে। এটা আমরা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এটা আমরা মনে করি না। তবে এই উন্নয়ন অগ্রগতির এই সময়ে শেরপুরের বর্তমানে যে সময়ের দাবি, সেই দাবিগুলো পূরণ করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে সুশীল সমাজ মনে করে। কারণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অনেক নান্দনিক উন্নয়ন হয়েছে, তবে শেরপুর শহরে যেমন রয়েছে যানজটের সমস্যা, তেমনি একটি কৃষি আমাদের বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, রেলপথ নেই। এগুলি বর্তমানে সময়ের দাবি। এই দাবিগুলো পূরণের জন্য বিএনপি একটা অবস্থান নিয়েছে, এরকম নজিরও নেই। পাশাপাশি আওয়ামী লীগ এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে যে ভূমিকা রাখার দরকার, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা দেখছি না। সর্বোপরি সুশীল সমাজের লোকজন বিএনপি যেমন আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে, তেমনি আওয়ামী লীগ গতানুগতিক যে কাজগুলো করে যাচ্ছে, পাশাপাশি বর্তমান সময়ের যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা পূরণ করলেই অনেকটাই সফল হবে বলে মনে করছি আমি। জি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আপনি যে বিষয়টি বলছিলেন, এবং বিএনপি এই শেরপুরে কোনো হানাহানি নেই, রক্তহী কোনো যুদ্ধ নেই, অনেকটা শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে আমরা। জি, মানে শেরপুরে সহাবস্থানের রাজনীতি চলছে। তারপরে আমরা এগোবো, আরো কথা বলবো।
দর্শক, শেরপুর জেলার রাজনীতি নিয়ে কথা বলছি। আমাদের সাথে আওয়ামী লীগ থেকে একজন অতিথি যুক্ত আছেন, বিএনপি থেকে আছেন এবং শেরপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানও যুক্ত আছেন। সময়ের যে দাবি, সেই দাবিগুলো পূরণে সরকারি দলের উপর কিছুটা দায় এসছে এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদাগুলো নিয়ে সরকারকে চাপ প্রয়োগ করা, সেখানে বিএনপির দৃশ্যমান কোনো কর্মসূচি নেই, এমনই কথা উঠে এসছে। এই প্রশ্নটি নিয়ে যেতে চাই, আবারও ফিরতে চাই জনাব মাহমুদুল হক রুবেল আপনার কাছে। বিরোধী দল হিসেবে বিরোধী দলের চাওয়া বা তাদের কর্মসূচি হওয়া উচিত জনগণের যে যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে বা জনগণ যে যে জায়গাগুলো চাহিদা জনগণ পেতে চায়, সেই দাবিগুলো নিয়ে সরকার দলের বা সরকার দলীয় প্রশাসনের উপর একটি চাপ প্রয়োগ করা। তো আপনারা কি সেই কাজটি করতে পারছেন কিনা? যেহেতু একটি কথা এসছে যে বিএনপি দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারছে না বা শেরপুরের মানুষের যে চাওয়া পাওয়া সেটিকে সাথে নিয়ে এগোতে পারছে না, আপনি কি বলবেন? আসলে বিষয়টা হচ্ছে যে দৃশ্যমান আন্দোলন বা জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটানোর মতো কোনো আন্দোলনে বিরোধী দল আছে কি নেই, সেই প্রশ্ন আমি যে বিষয়টা বলতে চাই যে এই 13 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি করেছে আওয়ামী লীগ, যে প্রত্যেকটা ইস্যু আপনার নিয়ে আমরা যখন মাঠে নামি, সেই ইস্যুর আন্দোলনটা বা কর্মসূচিটা মাঠে নামার পর পরে আরেকটা ইস্যু রাখে, যার ফলে আসলে আমরা কাজ সঠিক আমরা করতে পারি। আর বিষয় হচ্ছে আন্দোলন বলতে কাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ, গাড়ি পোড়ানো, সরকারি কর্মকর্তাদেরকে দিগম্বর করা, এই আন্দোলনে বিএনপি অভ্যস্ত না। আমরা কর্মসূচি ভিত্তিক গণতন্ত্র উপায়ে আইন মেনে রাস্তায় আমরা যতটুকু পেরেছি আমরা আন্দোলন করার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আসলে বাংলাদেশে এই 13 বছরে রাজনীতির জায়গায় নেই, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নেই, এখন রাজনীতি চলে গেছে প্রশাসনের হাতে। আজকে ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, তাদের কাছে রাজনীতিবিদরা জিম্মি। সত্যিকার অর্থে আজ থেকে 13-14 বছর আগে যে রাজনীতিটা মাঠে ছিল, যেভাবে আমরা আন্দোলন করতাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা বাম দলগুলো, সেই রাজনীতি বর্তমানে সত্যিকার অর্থে অনুপস্থিত। আপনি যদি সেই সময়কার আন্দোলন কর্মসূচির সঙ্গে বর্তমান প্রেক্ষাপট মিলান, তবে কোনোভাবেই সেটা মিলাতে পারবেন না। কিন্তু আমরা প্রত্যেকটা সময়ই জনগণের যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে, জনগণের বিপক্ষে যখনই কোনো সরকারে প্রত্যেকটা সময় আমরা মাঠে নেমেছি, আমরা কর্মসূচি দিয়েছি, জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে আপনি বিশেষ করে লক্ষ্য করবেন করোনাকালীন সময়, বন্যা একটু থামাতে হচ্ছে এই জায়গাটায়, আমরা ফিরবো আবার আপনার কাছে, আপনার বাকি কথাগুলো শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা অনুষ্ঠান, সেখানে আজকে আমরা কথা বলছি শেরপুর জেলার রাজনীতি নিয়ে। আমাদের সাথে অতিথিরা অনলাইনে আছেন, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর আমাদের সঙ্গে। আবারও ফিরে যাচ্ছি মাহমুদুল হক রুবেল আপনার কাছে। আপনি যদি আপনার বক্তব্যটুকু শেষ করেন, বাকি বক্তব্যটুকু, তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে আমি অ্যাডভোকেট চন্দন কুমার পালের কাছে ফিরতে চাই। মাহমুদুল হক রুবেল, মাহমুদুল হক রুবেল, আমরা শুনতে পাচ্ছি না, আপনি যদি একটু আনমিউট করে নেন। জি জি, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আন্দোলনের বিষয়টা নিয়ে এবং জনগণের পাশে থাকা, জনগণের পাশে আমরা অতীতেও ছিলাম, এখনো আছি, এবং যে কোনো জনগণের সমস্যায় শেরপুর তথা সারা দেশের যে সমস্যা আছে, সেই সমস্যাগুলি যখনই সম্মুখে আসে আমরা কর্মসূচি দেই এবং জনগণকে নিয়ে রাজপথে থাকি। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে যে রাজনীতি আসলে সেই জায়গাটাই নেই। এখানে রাজনীতিটা আপনারা জানেন যে যখনই আমরা মাঠে নামি আমাদেরকে প্রশাসন থেকে বাধাপ্রাপ্ত করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, বাড়িকে তুলে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন কারণে আমাদের কর্মসূচিগুলি সেইভাবে যেভাবে হওয়া উচিত সেইভাবে আমরা করতে পারি না, প্রশাসনের বাধাগ্রস্তের কারণে, প্রশাসনের দলীয় করণের কারণে। তো সেই জন্য আমরা
সেই সঠিকভাবে আমরা কর্মসূচিগুলি পালন করতে পারিনি, কিন্তু তারপরেও আমরা প্রত্যেকটি কর্মসূচি করার চেষ্টা করি এবং প্রত্যেকটা কর্মসূচি আমরা করে যাচ্ছি। জি, মাহমুদুল হক রুবেল, আপনি আমাদের সাথে থাকুন। এই প্রশ্নগুলো নিয়ে যেতে চাই অ্যাডভোকেট চন্দন কুমার পাল আপনার কাছে। চন্দন কুমার পাল, আপনি নিশ্চয়ই শুনছিলেন আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে আসলো যে সরকার দলের প্রতি একটি বিষয় এসছে যে তারা সময়ের দাবি পূরণে ব্যর্থ, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি কথা উঠে এসছে, রাজনীতিবিদদের হাতে এখন রাজনীতি নেই। আমি শেষটা দিয়ে শুরু করতে চাই আপনার কাছে, কেন রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই এখন? দেখেন, এই ব্যাপারটায় আমি একটা কথা বলতে চাই। যারা মাহমুদুল্লাহ রুবেল সাহেবের এই বক্তব্য যদি আমরা সত্য ধরে নেই, তাহলে এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে। কারণ হচ্ছে, যখন একটা দেশে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি, শক্তিশালী বিরোধী দল যখন মাঠে রাজপথে থাকে না, তখন কিন্তু এই স্বেচ্ছাচারিতাই বলেন আর প্রশাসনিক দৌরাত্মই বলেন, এটার উদ্ভব ঘটে। আজকে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, তাদের কি বলবো, অদূরদর্শী সিদ্ধান্তের কারণে 2014 থেকে তারা যে এই যে আগুন সন্ত্রাসটা তারা করলেন, তারা নির্বাচনে গেলেন না। একটি দেশের একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন, তার প্রধান খোরাক হচ্ছে, সেই দলটি বেঁচে থাকা প্রধান খোরাক হচ্ছে নির্বাচন। সেটা স্থানীয় সরকার হোক আর জাতীয় পর্যায়ে নির্বাচনী হোক, নির্বাচনের মাধ্যমে নেতা কর্মীদের মধ্যে একটি চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত হয়, একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি যোগাযোগ স্থাপিত হয়। ওনারা প্রতিটি নির্বাচনে কারচুপির দোহাই দিয়ে তারা নির্বাচনের পূর্বেই তারা নির্বাচন বয়কট করে বসেন, যার জন্য তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে তারা সক্রিয় নন, এবং সক্রিয় নন বলেই তারা কিন্তু রাজনীতির ক্ষেত্রে তারা কোনো অবদান। অ্যাডভোকেট চন্দন, আমি আরেকটি ছোট্ট বিষয় আপনাকে যুক্ত করে দিই, তাহলে আপনার উত্তর দিতে হয়তো আরো সুবিধা হবে। এই যে আপনি বলছিলেন যে সক্রিয় নয় বিরোধী দল, মাঠে সক্রিয় নেই, এই নিষ্ক্রিয়তার পেছনে তারা কিন্তু দায়ী করছে প্রশাসনকে, প্রশাসন তাদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন কর্মসূচিতে। এটা কতটুকু সত্য শেরপুরের ক্ষেত্রে? না, এটার সঙ্গে আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি ডিফার করতে চাই। দেখেন, 1975 থেকে 1996 পর্যন্ত দীর্ঘ এই যে 21 বছর আমরা কিন্তু বিরোধী দলে ছিলাম, মাহমুদুল্লাহ রুবেল সাহেবরা ক্ষমতায় ছিলেন, এবং তখন বিএনপির যে ভরা যৌবন এবং তাদের রাষ্ট্র কাঠামো, সামরিক আইন থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিরোধী দলের উপর যে দমন পীড়ন, হাজার হাজার নেতা কর্মীর কারাগারে যে অবস্থান, মামলা হামলা, এরপর আমি ব্যক্তিগতভাবে সেই সময় আমি মাত্র ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র, 1975-এ আমিও গ্রেপ্তার হয়েছিলাম এবং 2 বছরের অধিককাল আমি কারাগারের অন্তরালে ছিলাম, এবং পরে বিভিন্ন সময় বিএনপির আমলে কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়েছি, মামলা হামলা নির্যাতন আমরা শিকার হই, কিন্তু আমরা কিন্তু আন্দোলন থেকে পিছপা হই নাই, এবং পিছপা হয়নি বলেই সামরিক সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠিত করেছি, মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা 1996 সালের একটি সফল নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তার সফল এবং দূরদর্শী নেতৃত্বের কারণে। আজকে দেখেন, বিএনপিতে তাদের যে নেতৃত্বের যে অবস্থা, তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাদের নেতৃত্বের কোনো চেইন অফ কমান্ড নাই। জাতীয় ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুতে এক এক নেতা এক এক বক্তব্য দেন, এবং এই যে সুশীল সমাজ থেকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার যে বললেন যে আমাদের শেরপুরে রেল লাইন, গণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এটা একটা গণ দাবি, আমরা একমত। আমরা এই দাবিটা কিন্তু জি অ্যাডভোকেট চন্দন, মানুষের যে দাবিগুলো রয়েছে বা কি কি শেরপুরে দরকার, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, শেরপুর জেলা রাজনীতি নিয়ে কথা বলছি। আমাদের সাথে অনলাইনে অতিথিরা যুক্ত আছেন, জনাব মাহমুদুল হক রুবেল, জনাব চন্দন কুমার পাল এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। সুপারস্টার ফাইনের নতুন দিনের হাওয়া এভাবেই ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের মনে।
আবারও ফিরছি আমাদের অতিথিদের কাছে। এবারে যেতে চাই অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। আপনিও নিশ্চয়ই শুনছিলেন দুই দলেরই বক্তব্য। কেউ বলছে যে আমি ছোট্ট করে দুই দলের বক্তব্যটাকে এক করে আপনার কাছে জানতে চাই। প্রত্যেকেই দাবি করছেন তারা জনগণের সাথে আছেন এবং জনগণকে সাথে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। মূলত জনগণ কাদের সাথে আছে বা জনগণের চাওয়াটা কি শেরপুরের মানুষের? ধন্যবাদ আপনাকে। মূলত আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর বিরোধী অভিযোগ তুলছেন। সেই ক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এবং আইনজীবী হিসেবেও আমি বলবো যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন বা নির্বাচনী সহিংসতা নির্বাচনের পূর্বে চলমান এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কিছু মামলা হলেও এই বিগত 3 বছরের মধ্যে এই ধরনের কোনো হয়রানিমূলক মামলা হয়েছে বলে আমাদের জানা নেই। শেরপুরে ঠিক এমনটি হয়নি। পাশাপাশি জাতীয় ইস্যুর চাইতেও স্থানীয় ইস্যুর প্রতি মানুষ খুব আগ্রহ থাকে বেশি। যেমন আমাদের সাম্প্রতিক কালে যে বন্যা হয়ে গেল, শেরপুরের 5টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী 3টি উপজেলা নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রীবর্দীতে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল অতিবৃষ্টির কারণে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারিভাবে যে সহযোগিতা দিচ্ছে, ঠিক তেমনি ভাবে দলীয় নেতা কর্মী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেই ক্ষেত্রে বিএনপির উপস্থিতিটা এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি না। ঠিক তেমনি ভাবে আমাদের এই শেরপুরে আরেকটু উন্নয়নের দিক দিয়ে অর্থনৈতিক জোন প্রস্তাবনায় রয়েছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কার্যকর পদক্ষেপ যেমন করছে না, ঠিক তেমনি ভাবে বিএনপি এই 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 বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য আন্দোলন করবে, সেই তাদের বিষয়টা আমরা দেখছি না। আমাদের এই সীমান্তের ভোগাই নদী এবং মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিধ্বস্ত হওয়ার কারণে এই বন্যায় ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপি তো একটা মানববন্ধন করতে পারতো, সরকারিভাবে একটা স্মারকলিপি দিতে পারতো, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি না। পাশাপাশি আমরা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশেষ এই অঞ্চলের লোকজন, আওয়ামী লীগের কাছে আমাদের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের অধিকাংশ স্মৃতিচিহ্ন আজকে বদ্ধভূমিগুলো আজকে অরক্ষিত। এগুলোর ক্ষেত্রে হয়তোবা বিএনপি বা জামাত এদের ক্ষেত্রে তাদের এই দাবিগুলোর ব্যাপারে তারা হয়তোবা আন্তরিক না, কিন্তু অন্য যে দাবিগুলো আদায় করার ক্ষেত্রে তারা আন্দোলন করতে পারতো, সেই ক্ষেত্রে তাদের কোনো কার্যক্রম উপস্থিতি আমরা দেখছি না। যেমন শেরপুর কৃষি এবং খাদ্য সমৃদ্ধ এলাকা, আমাদের মাঝারি এবং ভারী কিছু চাতাল শিল্প রয়েছে, কিন্তু একটি বিসিক শিল্প নগরী রয়েছে, কার্যত একটি অচল। এই জায়গায় গার্মেন্টস শিল্প তুলে ধরার জন্য যেমন আওয়ামী লীগের তরফ থেকে কার্যকর ভূমিকা নেওয়ার উচিত ছিল, ঠিক তেমনি ভাবে বিএনপি যে দাবিগুলো সামনে নিয়ে আসবে, জনগণকে মাঠে নিয়ে কাজ করবে, তেমনই দেখছি না। আরেকটি কথা আমি স্পষ্ট বলবো যে শেরপুরের 3টি নির্বাচনী এলাকার মধ্যে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত আমরা শেরপুর সদর এবং নালিতাবাড়ি এবং নকলাতে বিএনপির যে মনোনীত 2জন প্রার্থী ছিলেন, একজন সানসিলা দেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদরে এবং নকলা নালিতাবাড়িতে ছিলেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। এই নির্বাচনের পর থেকে এই 3 বছরের মধ্যে আমরা তাদেরকে একটি দিনের জন্য মাঠে পাই। অবশ্য মাহমুদুল হক রুবেল সাহেব তার নির্বাচন এলাকা ঝিনাইগাতি এবং শ্রীবর্দীতে কিছুটা বিচরণ করছেন, মানুষের কাছে পৌঁছার জন্য তার তরফ থেকে কিছুটা চেষ্টা করছেন, কিন্তু অন্য 2টি নির্বাচনী এলাকাতে আমরা এই তাদের প্রতিনিধিকে এই মানুষের কাছে পৌঁছার জন্য আমরা দেখছি না কোনোভাবেই। জি, অ্যাডভোকেট রফিক, আপনাকে ধন্যবাদ। আরও বিষয় নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো, তবে তার আগে দর্শক আমরা কথা বলছি শেরপুর জেলার রাজনীতি নিয়ে। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে যে বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসলো সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। মাহমুদুল হক রুবেলকে দিয়ে আবার শুরু করছি। জনাব মাহমুদুল হক রুবেল, আপনি তো শুনছিলেন আলোচনা করতে করতে যে বিষয়গুলো উঠে আসলো, কয়েকটা বিষয় আপনার কাছে জমা হয়ে গেছে। আশা করি আপনি ছোট ছোট করে প্রত্যেকটা বিষয় উত্তর দেবেন। একে হচ্ছে যে সাম্প্রতিক যে বন্যা হলো শেরপুরে, সেই বন্যায় বিএনপির তৎপরতা খুব একটা দৃশ্যমান ছিল না। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধের বিষয়ে বিএনপি এবং জামাত সহ যে দলগুলোর নাম উঠে আসলো তারা খুব একটা আন্তরিক নয়। আসলে কি তাই? আরেকটি বিষয়, বিএনপির যে নেতৃত্বের সংকটের কথা জনাব অ্যাডভোকেট চন্দন কুমার পাল বলছিলেন। 3টি প্রশ্নেরই আপনার কাছে আমার প্রশ্ন রইল। জি, আসলে আমি যে কথাটা বলতে চাই, আমাদের আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল সাহেব, উনি সিনিয়র একজন রাজনীতিবিদ। উনি ওনার বক্তব্যে যে কথাগুলি বললেন, আমি বিনয়ের সঙ্গে সেই কথাগুলি
উত্তর এইভাবে দিতে চাই। উনি বললেন যে আসলে শক্তিশালী বিরোধী দল নেই, যার ফলে আওয়ামী লীগ স্বেচ্ছাচারী হয়ে গেছে বর্তমান সরকার, এবং যার ফলে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না। এই বিরোধী দল কেন আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এখন অনুপস্থিত? এই শক্তিশালী বিরোধী দল থাকার পিছনে যে কারণ, সে যে পরিবেশ, এই পরিবেশটা সৃষ্টি করছে বর্তমান সরকার। আপনি লক্ষ্য করবেন 14 সালের নির্বাচনে আমরা যাইনি, 18 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম, জাতীয় সংসদ নির্বাচনে। আমরা দেখলাম হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে কিভাবে থ্রেট করলেন। ডিজিএফআই সাদা পোশাকধারী লোকজন কিভাবে এরশাদ সাহেবকে জেল সেখান থেকে হোম অ্যারেস্ট করে নিয়ে সিএমএইচ অসুস্থতার নাম দিয়ে ভর্তি করে রাখলেন। আমি শুরুতে যে কথাটা বলতেছিলাম যে আসলে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নেই, আমি এই কথাগুলি আসলে কথা অনেক, এই কথাগুলি তুলতে চাচ্ছিলাম না। বিরোধী দল অনুপস্থিত, আজকে জাতীয় পার্টির মতো দলকে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল বানিয়ে রাখা হয়েছে। এই সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। আমরা শুরুতেই বলেছিলাম এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যার ফলশ্রুতিতে আমরা চেয়েছিলাম একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এটা আমাদের দাবি শুরু থেকেই ছিল। 14 সালে যে কারণে আমরা নির্বাচনে গেলাম না, কিন্তু 18 সালে নির্বাচনে গেলাম। জনাব রুবেল, এই আমি একটু যোগ করি আপনার কথা সূত্র ধরে, যে 14 সালে নির্বাচনে গেলেন না, তারপরে যে আন্দোলনে আপনারা দৃশ্যমান বা ঠিকঠাক আন্দোলন করতে পারছেন না আপনাদের মন মতো, যে অভিযোগটি এসছে যে আপনাদের নেতৃত্বের যে চেইন অফ কমান্ড, সেখানে কিছুটা গোলমেলে ভাব আছে। আপনি কি আপনার পর্যবেক্ষণ কি আছে এই বিষয়টা? আমি যে কথাটা বিনয়ের সঙ্গে সাধারণ সম্পাদকের কথায় বলতে চাই যে নেতৃত্বের সংকট, বিএনপি অতীতের চাইতে এখন আরো বেশি শক্তিশালী। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথ্য প্রযুক্তির এই যুগে উনি রাত দিন 24 ঘন্টা দলের পেছনে শ্রম দিচ্ছেন, এবং উনার নেতৃত্বে বর্তমানে বিএনপি অতীতের চাইতে বহু শক্তিশালী। বর্তমান সরকার বিএনপি কে ভাঙার জন্য, এবং এর আগে 111 সরকার বিএনপি কে ভাঙার জন্য বহু চেষ্টা করেছে। আপনি যদি বলেন চেন অফ কমান্ড নাই, বিএনপি দুর্বল, কিভাবে বলবো? একটা লোক এই 13 বছরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে, একটা লোক ঘোষণা দিয়ে বিএনপি থেকে সরে গিয়েছে। এই যে লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার আসামি, বিনা ভোটে, বিনা কারণে, বিনা অজুহাতে গুম খুন, এবং যারা বিএনপি করি তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারতেছে না, নির্যাতনের মধ্যেও নট এ সিঙ্গেল ওয়ান ম্যান এই দল এখন পর্যন্ত কোনো কারণেই বলার সুযোগ নাই বিএনপির চেইন অফ কমান্ড নাই, বিএনপির নেতৃত্ব সংকট, এই কথা বলার সুযোগ নাই। আর আমরা জনপ্রিয়তা আমাদের কোন পর্যায়ে, এটা বোঝার জন্য সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। একজন ভালো ছাত্রকে পরীক্ষার হলে যেতে দিচ্ছেন না, ছাত্র ভালো না খারাপ সেটা বোঝার সুযোগ কি পরীক্ষার হলে না সৃষ্টি হবে? পরীক্ষার হলে যেতে না দেওয়ার প্রশ্নটি নিয়ে আমি যেতে চাই অ্যাডভোকেট চন্দন কুমার পাল। আপনি নিশ্চয়ই শুনছিলেন যে কথাগুলো আসলো, আমি একটু সূত্র ধরিয়ে দিই, আশা করছি বাকি উত্তরগুলো আপনার কাছ থেকে পেয়ে যাব। পরীক্ষার হলে না যেতে দেওয়ার যে অভিযোগটি এসছে, আসলে কি তাই শেরপুরের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। রুবেল সাহেবের বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এই যে উনি একটা কথা বললেন যে এই 13 বছরে একটা বিএনপি থেকে একটা কর্মী আওয়ামী লীগে যায়নি, এটার উত্তরটাই দিতে চাই। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে বিএনপি জামাত থেকে কোন সদস্য আওয়ামী লীগে এসে ভিড় করার কোনো সুযোগ নেই। এবং আমাদের দলের যে বর্তমানে সম্মেলন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে পরিষ্কার নির্দেশনা আছে যে দলের দুঃসময়ের থেকে নেতা কর্মীদের দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে। বাইরের পার্টি থেকে লোকগুলো আসবে বসন্তের কোকিলের মতো, তাদেরকে নিয়ে দলের নেতৃত্ব সৃষ্টি করা যাবে না। এবং এই কারণেই কিন্তু বিএনপির লোকজন আওয়ামী লীগে ঢুকতে ব্যর্থ হয়ে তারা ইনএক্টিভ হয়ে যাচ্ছে, তারা নীরব হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে শেল্টার দেওয়ার মতো এবং কেন্দ্র থেকে
একটি নেতৃত্বের যে সমন্বয়, সেই সমন্বয়ের সম্পূর্ণ অভাব। আমরা যখন বিরোধী দলে ছিলাম, একটা নেতা কর্মীর নামে মামলা হামলা হলে আমরা, আমাদের লিগেল এইড কমিটি ছিল, আমরা সেই লিগেল এইড কমিটির মাধ্যমে বিনা পয়সা তাদেরকে আইনগত সহায়তা আমরা প্রদান করতাম। বিএনপিতে তো অনেক বাঘা বাঘা আইনজীবী আছেন এবং জেলা পর্যায়ে তাদের নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র লয়ার আছেন, তারা কিন্তু আজ পর্যন্ত কোনো লিগেল এইড কমিটি তারা করে নাই, তারা তাদের নেতা কর্মীদেরকে এই দুঃসময় তারা শেল্টার দেননি। আমরা কিন্তু বহু মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু আমরা কিন্তু আদর্শ থেকে বিচ্ছিন্ন হই নাই, আমরা মনোবল হারাই নাই। এবং আপনি অবশ্যই স্বীকার করবেন যে জিয়াউর রহমানের ৭৫ পরবর্তী তার প্রধান সামরিক আইন প্রশাসক থেকে স্বঘোষিত রাষ্ট্রপতি থেকে শুরু করে তার দল গঠন থেকে শুরু করে তার যে এই ক্ষমতার পট পরিবর্তনে তার যে পরিক্রমাটা ছিল, আর বর্তমান সরকারের এই 13 বছর আর তার আগের 6 বছর, তার মধ্যে আপনি অবশ্যই বিবেচনা করবেন যে অত্যন্ত দুর্ধর্ষ পদ্ধতিতে রাজনীতি পরিচালনা করেছেন জেনারেল জিয়াউর রহমান। এবং তিনি বলছেন, আই উইল মেক দি পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস, এবং তাই তিনি করেছেন। আর এই আমলে কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে কিন্তু বিরোধী দলের উপর কোনো দমন পীড়ন, উনি কোনো মতে জেলা বিএনপির সভাপতি হিসেবে বলতে পারবেন না যে আওয়ামী লীগের কোনো লোক বাদী হয়ে বা সাক্ষী হয়ে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দিয়েছেন, এরকম কোনো নজির নাই। অ্যাডভোকেট চন্দন জি, আপনি বলতে চাচ্ছেন তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হচ্ছে না যাতে করে বিরোধী দল তাদের কর্মসূচি বাধাগ্রস্ত হয়। আমরা আবারও ফিরবো আপনার কাছে সর্বশেষ কথা জানতে। অবশ্যই না, অবশ্যই না। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দলের নির্দেশ, জি, আমাদের দলের নির্দেশ আছে বিরোধী দলের সাথে সহমর্মিতা প্রদর্শন করে রাজনৈতিক ভাবে তাদেরকে মোকাবেলা করা, পেশি শক্তি দিয়ে নয়, রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা আপনারা আছেন। ধন্যবাদ আপনাকে। জি জি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, বিংশ শতাব্দীতে এসে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি থেকে কি আমাদের বের হওয়া উচিত কিনা? যে এই বিংশ শতাব্দীতে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে আমি আমার শেষ পর্যায়ের কথাই আমি বলবো যে শেরপুরের 3টি নির্বাচনী এলাকার মধ্যে শেরপুর সদরে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি 5 দফায় নির্বাচিত জনাব আতিউর রহমান আতিক, এবং শেরপুর 2 আসনে রয়েছেন আওয়ামী লীগের একজন অন্যতম প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যিনি 2 দফায় মন্ত্রী ছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং আরেক জায়গায় রয়েছেন ইঞ্জিনিয়ার ফজল হক চান। আমাদের নাগরিক সমাজের যে প্রত্যাশাগুলো ছিল শেরপুরের, আপনি জানেন যে একটি বড় সমস্যা হাতি মানুষের, সীমান্তে হাতি মানুষের দ্বন্দ্ব, হাতির অভয়াশ্রম না থাকার কারণে এই দ্বন্দ্ব দীর্ঘদিন যাবৎ চলছে। এই দ্বন্দ্বের কারণে মানুষ মরছে, হাতিও মরছে, এবং হাতির মৃত্যুর কারণে এই শেরপুরে প্রথম একটি মামলাও পর্যন্ত হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য আজকে হুমকির সম্মুখীন, পাহাড় কাটা হচ্ছে, বনায়নের নামে লুটপাটও হচ্ছে, অবাধে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলিও কিন্তু বন্ধ হচ্ছে না। আরেকটি প্রস্তাবিত অর্থনৈতিক জোন রয়েছে, সে অর্থনৈতিক জোনের কার্যকর পদক্ষেপ না থাকার কারণে এখনো আলোর মুখ দেখছে না। বেসিক শিল্প নগরী রয়েছে যে জায়গায় কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, অথচ রাস্তাঘাট অন্যান্য সমস্যা, ঘরে ঘরে বিদ্যুৎ পড়ছে, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের যে পূর্বেই যে বলেছি যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেলপথ এখন আমাদের সময়ের দাবি। পাশাপাশি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ভালোবাসার কারণে শেরপুরবাসী এখনো প্রত্যাশা করে যে শেরপুরের মুক্তিযুদ্ধের যে কয়জন সংগঠক ছিলেন, অ্যাডভোকেট আনিস রহমান, নিজামুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সামাদ, আব্দুল সামাদ, যারা ভাষা সৈনিক ছিলেন। পাশাপাশি শেরপুরের এমন একটা ইতিহাস রয়েছেন বিপ্লবী রবিনিগি, যিনি নেলসন ম্যান্ডেলা 32 বছর জেল খেটেছেন, আর বিপ্লবী রবিনিগি কারাগার মুখ করেছেন, একেবারে বিনা পানিতে পর্যন্ত, কালা পানি পর্যন্ত ছিলেন উনি দীর্ঘ 33 বছর। আজকে তাদেরকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বলে মনে করি। আমরাও আপনার সাথে একমত। হয়তো প্রশাসন এবং সরকার দলীয় যারা রয়েছেন তারা এই বিষয়টিতে দৃষ্টি দেবেন। মাহমুদুল হক রুবেল, আমরা একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ উপসংহারটুকু আপনার কাছে জানতে চাই, কিন্তু যদি এই 1 মিনিটে সমস্যাগুলো বক্তব্য শেষ সমাধানের করেন। জন্য
বা দাবি আদায়ের জন্য বিএনপির তরফ থেকে যতটুকু করার বুঝতে পেরেছি প্রয়োজন, অ্যাডভোকেট সেই রফিকুল বিষয়টা আমরা অ্যাডভোকেট দেখছি রফিকুল না। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। মাহমুদুল হক রুবেলের কাছে শেষ 1 মিনিটে উপসংহারটুকু জানতে চাই। জি জি, শেষ বিষয়ে শেষে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আমাদের চন্দন দাদা যে কথাটা বললেন, আসলে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ বাধা প্রদান করতেছে না শেরপুরে, এটা সত্য, কিন্তু দাদা আওয়ামী লীগের সেক্রেটারি। কিন্তু আসলে আমার কাছে আমরা শেরপুরবাসী মনে করি আওয়ামী লীগের সভাপতি ডিসি এবং এসপি সাহেব ওনারাই আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের বিরোধী দলকে কিভাবে বাধা দিতে হবে, কিভাবে মামলা দিতে হবে, কিভাবে ঘর ছাড়া করতে হবে, কিভাবে অফিসে নামতে বাধা দেওয়া হবে, রাজপথে নামতে বাধা দেবো, এই কাজগুলি আওয়ামী লীগের করার প্রয়োজন হচ্ছে না এখন। এই কাজগুলি করতেছে ডিসি এবং এসপি সাহেব। সুতরাং আওয়ামী লীগ সত্যিকার অর্থেই বাধা প্রদান করতেছে না, কিন্তু তাদের কাজগুলি মাহমুদুল হক রুবেল আজকে বিদায় নিতেই হচ্ছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেরপুর জেলার রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম সারা বাংলা অনুষ্ঠানে এবং আপনারা এতক্ষণ ছিলেন চ্যানেল 24 এর সঙ্গে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে নতুন কোনো জেলার রাজনীতি নিয়ে আবারও হাজির হয়ে যাব। দেখতে থাকুন চ্যানেল 24।